দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সন্ধ্যা নামলেই যেন রং পাল্টায় চন্দ্রিমা উদ্যান, চলে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন। স্বাভাবিক অমান্য কাজ চলে, পোলাপান আড্ডা থাকে, এগুলা সবসময় চলতেছে। দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে, আগামীকাল উপদেষ্টা বৈঠকে উত্থাপন। আদানির সঙ্গে বিদ্যুতের চুক্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশনা। নির্বাচিত সরকার না থাকায় আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়ছে, মন্তব্য মির্জা ফখরুলের। এবারে পুরো আয়োজন। সন্ধ্যা নামলে দুঃসাহস নিয়ে প্রবেশ করতে হয় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। মাদক সেবন ও বেচাকেনা, ছিনতাই ও অশ্লীলতা সেখানে প্রতিদিনকার চিত্র। ঘনঝোপ ও আলো না থাকায় অন্ধকার ঘুটঘুটে পরিবেশে চলে এসব অবৈধ কর্মকাণ্ড। কিছু আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকলেও তা খুবই অপর্যাপ্ত। ভোরের আলো ফুটতেই সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যান মুখরিত হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায়। ঢাকার প্রাণকেন্দ্রে সবুজে ঘেরা এ উদ্যানে প্রাতঃভ্রমণে আসেন অসংখ্য নারী পুরুষ। সবুজ চারিদিক অনেক ভালো লাগতেছে, স্নিগ্ধ লাগতেছে। ঘুরতে আসছি অনেকদিন পরে, অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সবাইকে একসাথে পেয়ে। অনেকেই পরিবার নিয়ে আসেন চন্দ্রিমা উদ্যানে মনকে খানিকটা শীতল করতে। শিশুরাও সঙ্গী হয় মা বাবার, তারা ব্যস্ত খেলাধুলায়। দর্শনার্থীরা বলছেন ঢাকায় বিনোদনের জায়গা তেমন নেই। চন্দ্রিমা উদ্যানের আরও উন্নয়ন চান তারা। আগের চেয়ে পরিবেশটা একটু ভালো মনে হচ্ছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরো ভালো হবে, সবাই আসতে পারবে। জিয়াউর রহমান সাহেবের কবরটা দেখতে আসলাম, সংসদ ভবন দেখতে আসলাম। এতক্ষণ দেখলাম চন্দ্রিমা উদ্যানের দিনের বেলার পরিবেশ। যেই পরিবেশ নিয়ে এখানে যারা আসেন দর্শনার্থীরা, তারা সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু যখন সূর্য ডুবে তখন কতটুকুই বা নিরাপদ চন্দ্রিমা উদ্যান? চলুন এবার দেখা যাক রাতের চন্দ্রিমা উদ্যান। মুদ্রার ঠিক উল্টো পিঠ যেন রাতের চিত্র। বেশিরভাগ স্থানে নেই ল্যাম্পপোস্ট, থাকলেও কোনো এক অজানা কারণে সেখানে আলো জ্বলে না। বড় বড় ঝোপের আড়ালে চলে অসামাজিক কার্যক্রম। কেউ কেউ প্রকাশ্যে করতেও লজ্জাবোধ করেন না। মাদক গ্রহণ এখানকার নিয়মিত আরেক চিত্র। সন্ধ্যা হওয়ার পরপরই মানে এক একজনে যেভাবে ধৈর্য বসে থাকে, ওখানে যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে একটা ছেলে মেয়েকে নিয়ে আসলে ছেলে মেয়ের সাথে ঘোরা পসিবল না। এখানে বসে আছে এখন, ওই যে আমরা আনসার বাহিনী দেখতে পাচ্ছি, তারপর আরও কিছু সদস্য রয়েছে, তারা জায়গায় জায়গায় থেকে ওনাদেরকে হোস্টেল দিয়ে বের করে দিচ্ছে। এখন লাইটের বাইরে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক অমান্য কাজ চলে, পোলাপান আড্ডা থাকে, এগুলা সবসময় চলতেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা নামলেই উদ্যানের দায়িত্বরত আনসার সদস্যরা টর্চ বা মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে ঝোপঝাড় এবং উদ্যানের সব স্থান থেকে দর্শনার্থীদের বের করে দেন। আসলে এখানে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার আগে আমরা একটু বাঁশি দিয়ে সতর্ক করে দিই, যাতে মানুষ সতর্ক হয়ে আমাদের ওইখানে ঘটনাস্থলে পৌঁছার আগে তারা স্থান ত্যাগ করতে পারে আর কি। তাছাড়া আমরা সরাসরি কাউকে আক্রমণ অথবা কাউরে আমরা আটক অথবা হ্যারাসমেন্ট করার চেষ্টা করি না। বিষয়টি নজরে আনা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর এ কর্মকর্তা। এই ক্ষেত্রে এখানে যারা ভাসমান হকার বলেন, ভবঘুরে বলেন, তারা যেন আগত দর্শনার্থীদের কোনো রকম উৎপাত করতে না পারে, সেজন্য আমরা ব্যবস্থা রেখেছি। শুধু পরিবেশই নয়, চন্দ্রিমা উদ্যানের নাম নিয়েও চলেছে খেলা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখে। পরে বিএনপি ক্ষমতায় এলে আবার হয় জিয়া উদ্যান। শেখ হাসিনার সবশেষ আমলে আবার নাম পরিবর্তন হয়। যারা মনের সুখে একসময় চিন্তা করেছে বিভোর হয়ে যে নাম মুছে দিলেই বোধহয় জিয়াকে মুছে দেওয়া যাবে, তারা সেটাই ব্যর্থ হয়েছে। এটার সৌন্দর্য বজায় রাখা এবং নিরাপত্তার ব্যবস্থা করাটা গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে। গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন, তাকে আমরা অনুরোধ করব যে আপনি এই জায়গার পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং ভাব গাম্ভীর্য, সৌন্দর্য সবকিছু বজায় করে রাখার জন্য যেটা করার সেটা করেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে ৭৪ একর জমির ওপর গড়ে উঠেছে এ উদ্যানটি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান রেখে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। মঙ্গলবার সচিবালয়ে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢালাও এবং হয়রানিমূলক মামলার কারণে সরকার বিব্রত বলেও মন্তব্য করেছেন এই উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উল্লেখযোগ্য কি করেছে ও ভবিষ্যৎ পরিকল্পনা কি তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইন উপদেষ্টা। তিনি জানান, জুলাইয়ের শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিল এবং এর অধীনে মত প্রকাশের কারণে হওয়া সব মামলা প্রত্যাহার করা হচ্ছে। আইন উপদেষ্টা জানান, পুনর্গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ উত্থাপন করা হবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে, শুধু এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। হয়রানিমূলক মামলার সাথে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আইন উপদেষ্টা। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। বিভিন্ন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা, ইঙ্গিত দেন ব্যবস্থা নেয়ার। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আইন উপদেষ্টা জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। পদত্যাগ করেছেন হাইকোর্টের ৩ বিচারপতি। মঙ্গলবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৪-এর সচিব আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্যই জানানো হয়েছে। পদত্যাগ করা বিচারকরা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক এবং AKM জহিরুল হক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই ৩ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ৩ বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর 2019 সাল থেকে তাদের বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্মূল্যায়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া চুক্তির আদেশ, দর কষাকষি সংক্রান্ত নথি তলব করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এমন আদেশ দেয়া হয়। ভারতের আদানি গ্রুপের সাথে অনেকটা তাড়াহুড়ো করে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তির আলোকে দেশে কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র চালু করা না হলেও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5.5 পয়সা দরে। ভারতের অন্যান্য বেসরকারি খাতে পড়ছে 8.50 পয়সা, অথচ আদানির কাছ থেকে নিতে 14 টাকার উপরে প্রতি ইউনিট খরচ পড়ে। এমনকি নেপাল থেকে আনতে মোট খরচ পড়ছে মাত্র 8 টাকা। ফলে আদানির সাথে চুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি হয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে। আদালত চুক্তি পুনর্মূল্যায়নে অনুসন্ধান কমিটি গঠন করা সহ বেশ কয়েক দফা আদেশ দেয়। দর কষাকষি সংক্রান্ত তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন, যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস, আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে, সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে রিপোর্ট জমা দিবেন। বেশি দামে বিদ্যুৎ ক্রয় করার কারণে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যা পুরো জাতির উপর প্রভাব পড়ছে বলে আদালতকে জানান আইনজীবী। বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, উৎপাদন খরচ বেড়ে যায়, ইনফ্লেশন বেড়ে যায়, দ্রব্যমূল্যর দামও বেড়ে যায়।
সুতরাং এটা আমাদের পুরো জাতিকে ইফেক্ট করছে বলে আমরা আদালতের সামনে তুলে ধরেছি। তিনি জানান 1 মাসের মধ্যে কমিটি গঠন করতে হবে আর 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে আদালতে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে 1 হাত হারানো শিশুকে ক্ষতিপূরণের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায় মেনে দ্রুত শিশুটিকে ক্ষতিপূরণ দিতে হবে ওয়ার্কশপ মালিককে। এছাড়া ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়নের মৃত্যুর ঘটনা তদন্ত শেষ না হয় ক্ষোভ প্রকাশ করে নতুন করে সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এই শিশুটি কিশোরগঞ্জের ভৈরবের একটি কারখানায় কাজ করতে গিয়ে একটি হাত হারিয়েছে। 2020 সালে করোনাকালে জনবল সংকট থাকায় তার অনিচ্ছার বিরুদ্ধে ভারী কাজ করতে বাধ্য করেন ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। দুর্ঘটনার এক পর্যায়ে শিশুটির 1 হাত কেটে ফেলতে হয়। ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত রায় দেয়, কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আপিল করার কারণে দীর্ঘ সময় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শিশুটি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে আপিল খারিজ করে দেয়। ফলে কারখানার মালিককে এখন ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে আইনজীবী। ডিসমিসের কারণে সে কালকেই দেওয়া উচিত, তার কন্টেম্প শুরু হয়ে গেছে। ইয়াকুব সাহেব এখন কালকে পরশুর ভিতর যদি না দেন তাহলে ওনার কনসিকুয়েন্স আরেকটা মামলা, উনি কন্টেম্পের শিকার হবেন। ডান হাত দিয়ে লিখতে ও খেতে না পারার কষ্টের কথা জানায় শিশুটি। আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে, তখন আমি ভয়ে গিয়ে যখন মেশিনে কাজ করতে যাই তখন আমি মেশিনে হাত টেনে না, আমি ডাইনা তেল খাইতে পারি না, লিখতে পারি না, আমার খুব কষ্ট। ছেলের হাত হারাইছি, আমার বাবার বসত বাড়িটা পর্যন্ত আমি হারাইছি, বিচার চাইতাম আইসা। আজকে 4টা বছর ধরে প্রতি সপ্তাহ আমি আমার কর্মশালায় আসি। এদিকে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে নিহত শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ বুধবার আদেশ দেয়। লর্ডশিপ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি। 2025 সালের 12 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রতিদিনই আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে দ্রুতই নির্বাচনের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হঠাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা ফাইনাল গোল দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা দাবি নিয়ে প্রায় প্রতিদিনই সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এতে যানজটে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এই ধরনের সভা যখন বড় সভা হবে, এ নিয়ে এবার মুখ খুললেন বিএনপির মহাসচিব। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক সরকার না থাকায় এমন সংকট তৈরি হচ্ছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আমরা সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। কালকে দেখা গেল ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তিতুমিরকে কলেজ কেন বিশ্ববিদ্যালয় করতে হবে। আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি, যেটা আপনাদের কাজ না, ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করলেও সফলতা না আসার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে। বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের কথা ফের জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে যাদের হাতে রক্ত লেগে রয়েছে তাদের বিচার করা হবে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে
কিনা তা ঠিক করবে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। বিকেলে জাতীয় জাদুঘরে ব্যানার নিউজ ফোরাম আয়োজিত কি চাই নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথাই বলেছেন বক্তারা। নির্বাচন ও সংস্কার প্রশ্নে দুটোই জরুরি বলেও মত দেন আলোচকরা। আপনি হচ্ছেন আমাদের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে কেমন বাংলাদেশ চাই শিরোনামে সংলাপ আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্যানার নিউজ। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন, অধ্যাপক সলিমুল্লাহ খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ আন্দোলনের শহীদদের স্বজনেরা। সংলাপে হাসনাত আব্দুল্লাহ বলেন, সমঝোতার রাজনীতি কোনোভাবে মেনে নেওয়া হবে না। স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার দাবি ওঠে বিএনপির পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন আয়োজন করা, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমultaneously চলবে। তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংস্কারগুলো মানুষকে দিতে পারেনি, সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক। ফ্যাসিবাদের সমর্থকদের বিচার দাবি করেন বিশিষ্ট ব্যক্তিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়ানত করলেন। গত সরকারের সময়ে নির্যাতনের বিভিন্ন বিষয় তুলে ধরেন অন্য বক্তারা। 18তে যখন আমি নিজের ভাই আমাকে নিয়ে যায়, তখন এই চিৎকারটা আমার দিতে ইচ্ছে করেছিল, বলতে ইচ্ছে করেছিল যে আমার পাশে তোমরা কারা কারা আছো। যে 6 কোটি তরুণের গ্রাফিতি আপনারা দেয়ালে দেয়ালে দেখেন, যেই বাংলাদেশ তারা দেখতে যায়, আমরা যদি সেইখানে নিতে পারি বাংলাদেশ, তাহলে আমরা কথা বলতে যাব। আদৌ আওয়ামী লীগ আসবে কি আসবে না। আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যাদের হাতে রক্ত আছে তাদের আগে বিচার করতে হবে। শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব, বিচারের মুখোমুখি করব। আর যারা পালিয়ে গেছে, সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল না, এই সময় অনেকে পালিয়ে গেছে। অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, এমন বার্তাই দিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন সার্জিস। এর কয়েক ঘন্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে অপর একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলেও তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক ছাত্রী নিহত হয়েছেন। ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে অটোরিকশা চালককে এখনও শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আফসানা নিহত হওয়ার পর ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন এবং সার্বিক নিরাপত্তা সহ 8 দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনেও অবস্থান নেন। তাকে লাগাই দিছে, সে গাছের সাথে ধাক্কা লাগে, ওর এই জায়গাটা পুরো ভাঙে গেছে। আমাদের ক্যাম্পাসে কোনো ফুটপাথ নেই। ক্যাম্পাসের বাইরে যেসব রিক্সাগুলা, সেগুলো ঢুকে হচ্ছে আপনার মানে অ্যাগ্রেসিভভাবে তারা রিক্সা চালায়। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন আদেশ দিয়েছেন। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। এতে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।
বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় তলানিতে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবাসন সংকট, যানজট, বায়ু ও শব্দ দূষণ সহ সংকটের যেন শেষ নেই। এতে তৈরি হচ্ছে বৈষম্য। ন্যায্য নগর জীবনের অধিকার শীর্ষক এক আলোচনা সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কথায় এমন অভিমতই উঠে এসেছে। তারা আরও বলেন, প্রশাসন উন্নয়নকে বিকেন্দ্রীকরণ না করতে পারলে নগরকে বাসযোগ্য করা সম্ভব হবে না। রাজধানী ঢাকাকে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য করার লক্ষ্যে মঙ্গলবার পিআইবিতে ন্যায্য নগর জীবনের অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জানান, অনেকেই উপার্জনের আশায় ঢাকা শহরে আসেন। এরা নগরীর নাগরিক হয়ে ওঠে না, এমনকি ঢাকা শহরের ভোটারও হতে পারে না। আরবান এরিয়ায় 30 থেকে 40% যারা ইনফর্মাল সেটেলমেন্টে থাকে তাদের কোনো নাগরিক অধিকার নাই। বক্তারা আরও জানান, 2 কোটি মানুষের এই শহরে অপরিকল্পিত নগরায়নের কারণে সড়কে যানজট ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা থেকে পরিত্রাণ মিলছে না। ঢাকায় কিন্তু নদীপথকে ব্যবহার করা হয় না এবং অতিমাত্রায় বাসের উপর মানুষ ডিপেন্ডেন্ট এবং সার্কুলার ট্রেন সিস্টেম নাই। মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ওয়ে দরকার, নৌপথও থাকবে, ট্রেনও থাকবে এবং মেট্রো এবং বা আমরা যে স্থলপথে যাই সেটাও থাকবে। আমাদের উপরতলায় নন্দিত মানুষেরা থাকবে, নিচতলায় নরক, কিন্তু সবাই মিলে আমরা একটা আইসবার্গের দিকে, অ্যাক্সিডেন্টের দিকে যাব এবং ঢাকা এরকম একটা বিরাট বিপদের দিকে কিন্তু ঢাকা যাচ্ছে। আলোচকরা জানান, এ যুগেও অনেকে ট্যাক্স দেন না। এটা একটা বড় সমস্যা। দেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। আমরা আসলে অধিবাসী হয়ে আছি, আমরা নাগরিক হতে পারছি না, এটা একটা সমস্যা। আমরা কি জানি যে এই রাষ্ট্রটা আমি যে তৈরি করছি, এই নগরে আমার পয়সায় চলছে, সেই দায়িত্ববোধ, সেই জবাবদিহিতা এবং এই বাইলেটারাল আমাদের যে অধিকারের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর থেকেই তো ন্যায্যতা তৈরি হবে। জাতীয় নাগরিক কমিটি যে কাজগুলো করতেছে, আমরা নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাচ্ছি। সেই পলিটিক্যাল সেটেলমেন্টে যারা এই নগর জীবনের ন্যায্য জীবনের বিরোধী, আমরা সেই অংশকে কিভাবে ন্যায্যতার ভিত্তিতে নিয়ে আসতে পারি এবং নতুন একটি বাংলাদেশ আপনাদেরকে উপহার দিতে পারি। ন্যায্য নগর ইশতেহার কেমন হবে সে বিষয়েও আলোচনা হয়। বক্তারা জানান, একটি সিন্ডিকেট ভাঙতে হলে বিকল্প সিন্ডিকেট তৈরি করতে হবে। যারা আমাকে থামাবে এখানে, যেই সিন্ডিকেট, যেই বড় কোম্পানি, যেই ব্যবসায়ী, তার বিরুদ্ধে আমি কাকে নিয়ে আসছি? তার কি আসলে স্বার্থ আছে ওখানে দাঁড়ায় এটাকে করা, ওই সিন্ডিকেট ভাঙা, নতুন শক্তি গঠন করা, যেই শক্তির মাধ্যমে আমি পুরাতন শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবো। এই নগরায়ণ প্রক্রিয়াটাকে ওই ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী বাইনারি পলিটিক্স থেকে বের করে নিয়ে এসে, এমনকি শহর গ্রামের যে ঔপনিবেশিক বর্ণবাদী বাইনারি, সেটাকে ভেদ করে নতুন ধরনের অঞ্চল পরিকল্পনা, নতুন ধরনের বিশ্ব পরিকল্পনার দিকে আমাদেরকে আগাইতে হবে। তারা জানান, রাজধানী ঢাকার উন্নয়ন করতে হলে বস্তিবাসীর উন্নয়ন দরকার। সেই সাথে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। বর্তমানে যে লেখাটা আছে সেটা সবটাই খসড়া। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আগে ভুয়া মামলা করত পুলিশ, বর্তমানে সাধারণ মানুষও ভুয়া মামলার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা করছে। তবে সরকার এসব বিষয়ে সচেতন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে বন্দরনগরীর আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এইসব কথাই বলেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পরবর্তী পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তা আবারও ঠিক হয়ে গেছে। বড় বড় অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করত আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জিনিসটি তো হচ্ছে। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পুলিশের আবেদনের শুনানিতে ঢাকা মহানগর হাকিম সকালে এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার এবং হিজবুল্লাহ। তবে এটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। প্রস্তাবটির সঙ্গে সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা সোমবার এমন তথ্য জানিয়েছেন। যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যেই বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 5 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 31 জন আহত হয়েছেন।
এদিকে গাজায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৯০০ জন। প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শেষ বিদায় নিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার জাকারিয়া পিন্টু। সকালে মতিঝিলে সাদা কালোদের শিবিরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেওয়া হয় বাফুফেতে। সেখানে আরেক দফা জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন এই কিংবদন্তি ফুটবলার। জীবনের সোনালী সময় কাটানো প্রাণপ্রিয় ক্লাব মোহামেডান প্রাঙ্গণে নিয়মিতই আসতেন জাকারিয়া পিন্টু। তবে এবার এলেন ভিন্নভাবে। ক্লাবের মাঠে ছোট্ট মঞ্চে রাখা হয় পিন্টুর নিথর মরদেহ। তাই সকাল থেকেই সেখানে নামে শোকের ছায়া। জাকারিয়া পিন্টুকে শেষবারের মতো দেখতে হাজির হন ক্রীড়া অঙ্গনে সর্বস্তরের মানুষ। ঢাকা জেলা প্রশাসন এই বীর মুক্তিযোদ্ধাকে দেয় গার্ড অফ অনার। মোহামেডানের জার্সিতে ৬০ ও ৭০-এর দশকে মাঠ মাতিয়েছেন পিন্টু। বৈষম্যের মধ্যেও খেলেছেন পাকিস্তান ফুটবল দলে। এরপর স্বাধীন বাংলাদেশে দিয়েছেন জাতীয় দলের নেতৃত্ব। সবসময় যে কাউকে পয়সা দিয়ে দিতে হবে তা নয়, বাট উনি ওনার মন প্রাণ দিয়ে ক্লাবকে ভালোবেসেছেন এবং ক্লাবকে খালি একক না, উনি সকল খেলাকেই ভালোবাসতেন। পিন্টু ভাই ওয়াজ এ লিভিং এক্সাম্পল। সব কিছু ডিসিপ্লিন বলেন, ক্রীড়া শৈলী বলেন। পাকিস্তান টিমের উনি ক্যাপ্টেন ছিলেন। আগা খান গোল্ড কাপে মোহামেডানকে চ্যাম্পিয়ন করিয়েছেন। স্বাধীন বাংলার ক্যাপ্টেন ছিলেন। অ্যান্ড হোয়াট নট, উনি ক্রিকেটের ম্যানেজার ছিলেন বরিশাল টিমের। এই ধরনের যারা আমাদের পিতৃ সমতুল্য, আমাদের যারা অভিভাবক, তারা আজকে আমাদের মাছ থেকে চলে যাওয়াতে আমরা যেই ক্ষতি, সেই ক্ষতি কখনোই পূরণ করা যাবে না। এরপর জাকারিয়া পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফেতে। সেখানে সংস্থার নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি শ্রদ্ধা জানান স্থানীয় লোকজন। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। যোগ্য সম্মান রাখছে, যেটা দেখলাম ভালো লাগলো। কিন্তু কথা হলো যে জীবিত অবস্থায় তার একটু যদি আমরা যদি তার কাছে পাইতাম আর কি, নানান জায়গায় আর কি সোর্সে, অন্তত ফুটবল অঙ্গনে যদি কাছে পাইতাম তাহলে আরো ভালো লাগতো। 1943 সালের 1 জানুয়ারি নওগাঁ জেলায় জন্ম নেওয়া এই কৃতি ফুটবলার মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দেন স্বাধীন বাংলা ফুটবল দলকে। সবচেয়ে বড় কথা হলো আই হ্যাভ লস্ট মাই ফ্রেন্ড, এল্ডার ব্রাদার অ্যান্ড মাই মোস্ট বিলাভেড ম্যান। পার্মানেন্টলি ওনার জন্য, ওনাকে সারা জীবন যাতে মোহামেডান ক্লাব মনে রাখে, সেই জন্য কি করা যায় সেই ব্যবস্থা আমরা করবো। আপনারা যতটুকু সম্মান দিচ্ছেন, হয়তো উনি আজকে নাই, দেখতেছে না, কিন্তু তারপর আপনারা যথেষ্ট আপনারা করছেন। আর আমার একটাই কথা হলো, আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি আব্বাকে মাফ করে দিন। 1995 সালে ক্রীড়া বিভাগে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন জাকারিয়া পিন্টু। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শুরু হয়েছে কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্ট 2024। কাজী ফার্মসের সবগুলো প্রতিষ্ঠান থেকে 12টি দল অংশগ্রহণ করছে এবারের আয়োজনে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দীপ্ত নিউজের দল দ্য স্ট্রাইকার্স এবং কাজী ফার্মসের এইচআরের দল দ্য ইগলস। ম্যাচের শুরুতেই সাকিবের গোলে এগিয়ে যায় দীপ্ত নিউজ। বিরতির পর মিজানের পা থেকে আসে দ্বিতীয় গোল। এতেই 2-0 ব্যবধানের জয় নিশ্চিত হয় স্ট্রাইকার্সের। দিনের দ্বিতীয় ম্যাচ হয়েছে টানটান উত্তেজনার মধ্যে। দীপ্ত টিভির দল দ্য রেড ডেভিলস কাজী ফার্মসের ফুড ডিপার্টমেন্টের দল ব্ল্যাক নাইটসের সঙ্গে 0-0 ড্র করেছে। তৃতীয় ম্যাচে নাইট রাইডার্সকে 2-1 গোলে হারিয়েছে দ্য অ্যাভেঞ্জার্স। প্রথম দিনের শেষ ম্যাচে দ্য ভিক্টোরিয়ান্সকে 2-0 গোলে হারিয়েছে দ্য রেভেন্স। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। পেরুর বিপক্ষে ঘরের মাঠে লড়বে আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে সকাল 6টায়। আরেক ম্যাচে সকাল 6:45টায় ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 5 ম্যাচে 3টিতেই জয়বঞ্চিত রয়েছে আর্জেন্টিনা। সবশেষ প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে তারা। তাই পেরুর বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের আগে কিছুটা চাপেই থাকবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে 2-0 গোলে জয় রয়েছে মেসি বাহিনীর। অন্যদিকে ব্রাজিল নিজেদের সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। তবে এবার প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে, যাদের কাছে সবশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেছিল ব্রাজিল। এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সন্ধ্যা নামলেই যেন রং পাল্টায় চন্দ্রিমা উদ্যান, চলে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন।
দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে, আগামীকাল উপদেষ্টা বৈঠকে উত্থাপন। আদানির সঙ্গে বিদ্যুতের চুক্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের, পুনঃমূল্যায়নে কমিটি গঠনের নির্দেশনা। নির্বাচিত সরকার না থাকায় আন্দোলনের নামে জনদুর্ভোগ বাড়ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।